আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এই লকডাউন পরিস্থিতিতে সবার সুস্থতার কামনা করে আজকের ক্লাস শুরু করছি। আজকে আমি তোমাদের গতদিন যেটা পড়িয়েছিলাম মহাকর্ষ অভিকর্ষের কিছুটা সংজ্ঞা পড়িয়েছিলাম মহাকর্ষ বিভবের উপরে। আজকে বিভবটা কিভাবে আসে তার সম্পূর্ণ ডেরিভেশনটা আমি দেখিয়ে দিব। তার সঙ্গে আরও কিছু জিনিস আমি পড়াবো, তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আচ্ছা, আমি গতদিন বলেছিলাম মহাকর্ষ বিভব কি। মহাকর্ষ বিভব বলেছিলাম যে যদি আমি এরকম একটি বস্তুর চারিদিকে যদি মহাকর্ষীয়, এটি ধরো একটি ভরের বস্তু, এর চারিদিকে এটি হচ্ছে মহাকর্ষীয় একটি ক্ষেত্র। এই ক্ষেত্রের ভিতরে অসীম থেকে একটি বিন্দু ভরের বস্তু, 1 কেজি ভরের বস্তু মনে করো, একক ভরের কোনো বস্তুকে এই মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সাধিত হবে সেটাই আসলে মহাকর্ষীয় বিভব। তো মহাকর্ষীয় বিভব এখন যদি আমি বলি যে এই ক্ষেত্রের দুটি বিন্দু, এখানে এই ক্ষেত্রের মধ্যে দুটি বিন্দু আছে, এ বিন্দু এবং বি বিন্দু। এখন এই বি বিন্দু থেকে এ বিন্দুতে আমি একটি একক ভরের বস্তুকে আনব। তাহলে একক ভরের একটি বস্তুকে বি হতে এ বিন্দুতে আনতে আমি যদি এ বিন্দুর বিভব ভি এ এবং বি বিন্দুর বিভব ভি বি ধরি, তাহলে কি হবে? এখানে ভি বি থেকে আমি যেখান থেকে বস্তুটিকে আনব, আমার পার্থক্যটা হবে ডিভি সমান অ্যাকচুয়ালি আমি যদি বি থেকে এতে আনি, আমরা সবসময় জানি যে আমরা শেষ থেকে শুরুটা বিয়োগ করি, অর্থাৎ আমি বি থেকে এতে আনতে ভি এ মাইনাস ভিবি হবে। এটা হচ্ছে কি বি বিন্দু হতে এ বিন্দুতে একটি একক ভরের বস্তু আনতে কৃত কাজ। একক ভরের বস্তুকে আনতে কৃত কাজ, বা বি থেকে এতে আনতে যে কৃত কাজ সেটাই হচ্ছে বিভব পার্থক্য। এইটা আমরা দেখাচ্ছি বিভব পার্থক্য হিসাবে, তাই না? এটা হচ্ছে আমাদের বিভব পার্থক্য। আচ্ছা, এখন আমি যদি বলি যে এই বি থেকে আমি একটি বস্তুকে ক্ষুদ্র দূরত্ব সরিয়ে সি বিন্দুতে আনলাম, তাহলে এই যে দূরত্ব, এই দূরত্বটাকে আমি ডি আর দিয়ে যদি প্রকাশ করি, তাহলে বি থেকে এতে আনতে একটি বস্তুকে বি থেকে আনতে এ বিন্দুতে আনতে যে কৃত কাজ ডি ডাব্লিউ যদি বলি, ডি ডাব্লিউ ইকুয়াল টু তাহলে আমার কি হবে? বি থেকে সিতে আনতে আমরা জানি বল গুণ হচ্ছে সরণ ডি আর, তাই না? বল গুণ সরণ। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে, আর বল গুণ সরণ এটা আসলে মূলত এফ ডট এস। এটা যদি আমি এভাবে প্রকাশ করি তাহলে এফ ডি আর কস থেটা, থেটা মানে একই, এখানে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, তো আমি কস 0 ডিগ্রির মান 1, এখান থেকে বলতে পারি এফ ডি আর, ডি ডাব্লিউ সমান এফ ডি আর, এটা লেখা যায়। এখন খেয়াল করো, এই যে ডি ডাব্লিউ সমান এফ ডি আর লিখলাম, তাহলে এই বি থেকে এ পর্যন্ত আসতে আমার যে কৃত কাজ সেটা কি হবে? অ্যাকচুয়ালি এটা কি বি থেকে এ পর্যন্ত আসতে না, এটা আমি হচ্ছে বিভব পার্থক্য হিসাবে দেখালাম। এখন যদি আমি বলি যে এই অসীম থেকে আসবে কোথায়? এই সারফেসের ভিতরে, এই এরিয়ার ভিতরে, আর এই দূরত্বটা আমি যদি আর দিয়ে প্রকাশ করি, যে এর রিজনটা হচ্ছে আর, তাহলে এই যে মহাকর্ষীয় বিভব ক্ষেত্রের মধ্যে আনতে, অসীম থেকে একটি বস্তুকে আনতে, তাহলে এইদিকে হচ্ছে আমি ইনফিনিটি থেকে আনবো, তাহলে মোট কৃত কাজ কি হবে? মোট কৃত কাজকে আমি হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু বলতে পারবো হচ্ছে ডি ডাব্লিউ। এটাকে আমাকে আনতে হবে হচ্ছে অসীম থেকে শুরু, তার মানে অসীম থেকে আসবে কোথায়? আর এর মধ্যে, এইটা হচ্ছে এফ ডি আর। এখন এফ এর মানটা আমি বসাবো। এফ এর মান কিভাবে বের করতে পারি? এফ ইকুয়াল টু আমরা জানি জি এম এম জি m1 ইন্টু বাই
আর স্কোয়ার, তাই না? এইটা যদি আমি বলি তাহলে এখানে খেয়াল করো একটা হচ্ছে 1 কেজি, তাহলে এখানে m1 এটা হচ্ছে 1 কেজি ভরের বস্তু, তাই না? এটা হচ্ছে 1 একক। তাহলে আমি কেজিটা না লিখে এটার মানটা যদি বসাই তাহলে আসলে একক ভরের বস্তু যদি বলি এইটা আসলে আমার কি হয় ই হিসাবে আসে, তাই না? মানে প্রাবল্য, এটা অ্যাকচুয়ালি প্রাবল্য হিসাবে আসে gm/r²। তাহলে আমি এইখানে এফ এর মান একক ভরের বস্তু যেহেতু ধরেছি তার জন্য আমি যে এফ এর মান বসাবো সেটা হচ্ছে এখানে ইনফিনিটি টু আর দিলাম। এফ এর মানটা বসাবো হচ্ছে 1 কেজি হিসাবে যেটা এসেছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ই এর মান হবে, মানে ই ডিআর, তাই না? এখন এই ই এর মানটা আমি এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। ই এর মানটা আমি বসাচ্ছি এখানে ইনফিনিটি টু আর, ই এর মান তাহলে আমরা দেখেছি ই ইকুয়াল টু হচ্ছে gm/r², না? তাহলে gm/r², gm স্মল m d/r², এটা বসাবো ইনটু dr। তাহলে gm হচ্ছে কনস্ট্যান্ট, g কনস্ট্যান্ট, m কনস্ট্যান্ট বাইরে আনলাম, এখানে থাকবে ইনফিনিটি টু আর 1/r²। এইটাকে আমি শুধু ইন্টিগ্রেশন করতে পারবো। এখন এই ইন্টিগ্রেশনটা কিভাবে করব? আচ্ছা, এই জিনিসটাকে আমি এখানে নিয়ে আসি। তাহলে w কৃতকাজ w ইকুয়াল টু আসছে হচ্ছে gm, আর এখানে হচ্ছে ইনফিনিটি টু আর ছিল। এই যে এই জিনিসটাকে আমি কি লিখতে পারি r⁻², তাই না? এখানে হচ্ছে নিচে আছে স্কোয়ারটা, তাহলে উপরে যদি যায় পাওয়ার তাহলে -2। এটাকে আমি এখন সহজে করতে পারবো। ইন্টিগ্রেশন পদ্ধতিটা তোমাদের মনে আছে কিনা? এই যে এখানে যদি পাওয়ার থাকে তাহলে কি হবে, পাওয়ারের সঙ্গে একটা পাওয়ার যুক্ত হয় এবং সেই পাওয়ারের অংশটা যুক্ত হওয়ার পরে যে অংশটা সেটা আমাদের হর হিসাবে নিচে চলে আসে। তাহলে আমরা এখানে লিখতে পারি r⁻² + 1, আর নিচেও এই -2 + 1। একদম ভেঙে ডিটেল করাচ্ছি আমি যাতে তোমরা বুঝতে পারো। এখানে দেখো, তাহলে gm এই r⁻² + 1 মানে হচ্ছে r⁻−1, আর নিচেও আসবে -1, তাই না? এখানে ইনফিনিটি টু আর, আমি মানটা পরে বসাবো। এখান থেকে দেখো তাহলে gm এই r⁻−1 মানে হচ্ছে তাহলে 1/r, আর এখানে মাইনাসটা আমি বাইরে নিয়ে আসলাম, তাহলে 1/r ইনফিনিটি টু আর। এখান থেকে আমি কি পাবো, -gm 1/r, মানটা বসাও এখন, -gm থাকলো, তাহলে এখানে আমি 1/r মাইনাস হচ্ছে 1/∞, এটা বসাতে পারি। আলটিমেটলি কি হলো, এখানে আমরা জানি 1/∞ মানে হচ্ছে 0, 1/∞ মানে 0, মানে ইনফিনিটি মানে হচ্ছে ইনফিনিটি সমান আমরা কি জানি 1/0, তাই না? তাহলে এইটাকে যদি আমি নিচে বসাই, জিরোটা কি উপরে যাবে, অর্থাৎ এটা মানে হচ্ছে এই টার্মটা 1/0 মানে হচ্ছে 1/∞ মানে হচ্ছে 0, এখান থেকে আমরা পাচ্ছি, ঠিক আছে? তাহলে 1/∞ সমান 0, সুতরাং আমরা পাবো gm/r। এইটা নেগেটিভ, এই ঋণাত্মক মানটা প্রকাশ করছে যে এইটা অসীমে হচ্ছে, অসীমে এই w ইকুয়াল টু হচ্ছে v, তাই না? তাহলে আমরা লিখতে পারি এটাকে, আমরা একবারে লিখতে পারি হচ্ছে v। এইটাই হচ্ছে বিভবের সূত্র। তো এই যে কৃতকাজ, এটাই হচ্ছে আমাদের বিভব v। এখন এই বিভবটা ঋণাত্মক, ঋণাত্মক মানটা প্রকাশ করছে যে এই কাজটা হচ্ছে নেগেটিভ কাজ। এটা নেগেটিভ কাজ কারণ হচ্ছে এই মহাকর্ষীয় বিভব বাহ্যিক কোনো কাজ দ্বারা হচ্ছে না, এটা অটোমেটিক্যালি আমাদের এই মহাকর্ষীয় ক্ষেত্রের দরুন অসীম থেকে একটি বিন্দু ভর আপনা থেকেই এই আকর্ষণ বলের কারণে এই মহাকর্ষীয় বিভবের মধ্যে চলে আসতে পারে। এই জন্য এটা ঋণাত্মক কাজ, এখানে নেগেটিভ চিহ্ন দিয়ে সেটা প্রকাশিত হচ্ছে। আর এই বিভবটা সবচেয়ে বেশি হবে কোথায়, আমরা এই নেগেটিভ সাইনের জন্য বলতে পারি সবচেয়ে বেশি হবে হচ্ছে অসীমে, এবং অসীমে যে বিভব হবে সেটার মান হচ্ছে 0, আর আস্তে আস্তে
সেটা নেগেটিভ দিকে আসতে থাকবে। তো আমরা যদি একটা চিত্র দেখি, এটা আমি মুছে ফেলছি। এখন দেখো আমি যদি এখানে একটা গ্রাফ অঙ্কন করি, আমরা যদি একটা গ্রাফ আঁকতে চাই, এখানে আমাদের লাগবে ঋণাত্মক দিকে, আমরা যদি একটা গ্রাফ অঙ্কন করি, এটা হচ্ছে জি এর সাথে যদি আর এর মানটা আমি দিকে ধরি, দিকে আর এর সাথে যদি বিভব ভি এর মানটা আমি আঁকতে চাই, তাহলে দেখা যাবে কেমন একটা চিত্র পাবো, এরকম একটা চিত্র পাবো। আমরা মোটামুটি এরকম একটা চিত্র পাবো, এটা অসীমের দিকে চলে যাবে, এরকম একটা চিত্র আমি পাবো। এটা অসীমে গিয়ে মিশবে, ঠিক আছে। আর যখন ইনফিনিটি হবে এটা অসীমে গিয়ে আসলে মিশবে, মানে অসীমে গিয়ে শূন্য হবে মানটা। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কেন্দ্র ও, তাহলে এইরকম একটা মান হচ্ছে আমরা পাই, মানে -1/r। এই v is proportional to, এখানে যদি আমি দেখি এখান থেকে v is proportional to হবে -1/r, v is proportional to -1/r, কারণ এখানে gm কনস্ট্যান্ট। একটা নির্দিষ্ট ভরের বস্তু যদি আমি কল্পনা করি তাহলে সেটা mটা কনস্ট্যান্ট আর g এর মান সার্বজনীন ধ্রুবক, এটা আমরা জানি। তাহলে আমার v is proportional to -1/r, এই গ্রাফটা মূলত v is proportional to -1/r এর ক্ষেত্রে এরকম একটা গ্রাফ আমরা পাই। তো তোমরা এই গ্রাফটা এর সঙ্গে দেখে রাখো। এর উপরে হয়তো তোমাদের প্রশ্ন হতে পারে, বিভিন্ন সৃজনশীল প্রশ্ন আকারেও আসতে পারে, আর বেশি আসে এমসিকিউ হিসাবে। এই গ্রাফটা থেকে এমসিকিউ হিসাবে একটা প্রশ্ন আসতে পারে যে মহাকর্ষ বিভবের সাথে দূরত্বের সম্পর্কযুক্ত গ্রাফ কোনটি। সেক্ষেত্রে কিছু গ্রাফ দেওয়া থাকলো, তোমাকে এটা আইডেন্টিফাই করে বের করতে হবে। তো খেয়াল রেখো এর জন্য। এখন আমি যদি বলি মহাকর্ষীয় প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্যটা আমরা যদি বের করতে চাই, আচ্ছা মহাকর্ষীয় প্রাবল্য ই এর ক্ষেত্রে আমি আগের মতো একটা চিত্র আঁকবো। সেখানে এরকম মহাকর্ষীয় যদি একটা ক্ষেত্র থাকে একটা এন ভরের একটা বস্তুর জন্য, সেখানে দুটি বিন্দু এ আর বি যদি হয়, তাহলে এই বি বিন্দু থেকে এ বিন্দুতে আনতে যেটা বিভব পার্থক্য ছিল, বিভব পার্থক্য, এই দুটি বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য ডিভি সমান হচ্ছে, আমি আগে দেখিয়েছি ভি এ মাইনাস ভিবি। এটা কিন্তু বি বিন্দু থেকে এ বিন্দুতে আনতে যে কৃত কাজ সেটাই হচ্ছে এটা। তাহলে আমরা বি বিন্দু থেকে এ বিন্দুতে একটি একক ভরের বস্তুকে আনতে যে কৃত কাজ, সেই কৃত কাজকে ডি ডাব্লিউ দিয়ে যদি প্রকাশ করি তাহলে ডি ডাব্লিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি, এখানে হবে কি একক ভরের বস্তুর উপরে যে বল, আকর্ষণ বল, সেটা হচ্ছে ই। আমি আগের মতো আর এফ না লিখে একবারে ই লিখে দিলাম, যে একক ভরের উপরে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে প্রাবল্য ই, ই গুণ এখানে এদের মধ্যবর্তী দূরত্ব যদি আর দিয়ে প্রকাশ করি তাহলে ই গুণ আর, আমি এটা বলতে পারি ই আর। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আমাদের এই সূত্র ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ এস, তাই না? এই সূত্রে আমি করবো এফ ডট এস এফ এস কস থিটা, সেখান থেকে আমি এটা করতে পারি। তাহলে ডি ডাব্লিউ সমান অ্যাকচুয়ালি ডিভি, ডি ডাব্লিউ সমান ডিভি লিখতে পারি ডি আর, এখান থেকে লেখা যায় তাহলে ভি এ মাইনাস ভিবি, এটা সমান হচ্ছে, এটা সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি ই আর, তাই না? আচ্ছা, তাহলে ভি ইকুয়াল টু ই আর। আমি এখান থেকে প্রাবল্য ই এর মান যদি বের করতে চাই তাহলে হবে ভি এ মাইনাস ভিবি বাই আর। আর যদি ভি এর মানটা এভাবে বের করি, ভি ইকুয়াল টু, এটা হচ্ছে না, আমি যদি এখানে বলি ডিফারেন্সিয়েশনাল কোনো সমীকরণ যদি এখানে আমি কল্পনা করি তাহলে এটা ডিফারেন্সিয়েশন হিসাবে ই ইকুয়াল টু আসবে ডিভি বাই ডি আর। ঠিক আছে, তাহলে আমরা এই দুইভাবে প্রাবল্য ই এর মানটা আমরা এই দুইভাবে প্রকাশ করতে পারব। ঠিক আছে, এখন তাহলে আশা করি যে তোমাদের প্রাবল্য এবং বিভব নিয়ে
তেমন কোনো সমস্যা থাকার কথা নয়। এর উপরে যে ধরনের সৃজনশীল প্রশ্ন হয় সেগুলো তোমরা দেখতে চেষ্টা করবে। এখন এসো, আমরা গতদিন পড়েছিলাম মহাকর্ষীয় অভিকর্ষজ ত্বরণ পড়েছিলাম, তাই না? অভিকর্ষজ ত্বরণের একটা মান বের করেছিলাম, অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা, অভিকর্ষজ ত্বরণের যে যে পরিবর্তনগুলো আমরা দেখেছিলাম, জি ইকুয়াল টু হচ্ছে gm/r²। এটা হচ্ছে ভূপৃষ্ঠে কোনো একটা বস্তু যদি থাকে তার উপরে যে অভিকর্ষজ ত্বরণটা কাজ করে সেটি হচ্ছে জি ইকুয়াল টু gm/r²। এখন আমরা এই যে জি এর মানটা কিভাবে পরিবর্তন হয়, তাহলে জি এর পরিবর্তনগুলো আমরা দেখব। তাহলে কি কি কারণে পরিবর্তন হতে পারে? এক, উচ্চতা ক্রিয়া। মানে ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে বা খনির ভিতরে গেলে কি হবে, পৃথিবীর অভ্যন্তরে গেলে ভূপৃষ্ঠের অভ্যন্তরে যদি যাওয়া হয় তাহলে কতটুকু কিভাবে পরিবর্তন হয় সেটা। 2 নম্বর হচ্ছে উচ্চতা ক্রিয়া। তারপরে আমরা বলতে পারি আকার, পৃথিবীর আকার নিয়ে কি হবে। আর হচ্ছে 3 নম্বরে হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি। এই 3টা কারণে আমাদের মূলত জি এর মানটা পরিবর্তিত হতে পারে। তো প্রথমেই আমরা উচ্চতা ক্রিয়াতে যাব। ধরো এই হচ্ছে পৃথিবী, আর ব্যাসার্ধের বৃত্তাকার পৃথিবী। আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য পৃথিবীটাকে গোলাকার ধরে নিচ্ছি। এখানে আর ব্যাসার্ধের পৃথিবী, এম ভর, এর ভর হচ্ছে এম ভরের পৃথিবী ও কেন্দ্র। কেন্দ্র থেকে আমি ধরছি যে এখানে আর উচ্চতায়, এই উচ্চতায় আছে একটা বস্তু, এই উচ্চতায় অবস্থিত। এই উচ্চতাটা হচ্ছে এইচ, এখানে একটি এম ভরের বস্তু অবস্থিত আছে। তাহলে এক্ষেত্রে আমাদের পরিবর্তনটা কেমন হবে? তো আমরা ভূপৃষ্ঠের জন্য এটা দেখেছি। তাহলে উচ্চতা ক্রিয়া যদি পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে থাকে সেক্ষেত্রে জি প্রাইম এইচ উচ্চতায় আমরা যদি ধরি, জি প্রাইম সমান হচ্ছে জিএম বাই, এক্ষেত্রে আর এর মানটা কি হবে? দূরত্বটা হবে কেন্দ্র থেকে একদম এই বস্তুর দূরত্ব, তাই না? তাহলে আমরা আর প্লাস এইচ হোল স্কোয়ার এটা লিখতে পারি। তাহলে এখন আসো জি প্রাইম ভাগ জি, এটা সমান হবে হচ্ছে জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু, আমি এখানে যদি ডিভাইড চিহ্ন দিই, ঠিক আছে, ডিভাইড চিহ্ন দিচ্ছি, তাহলে হবে জিএম বাই আর স্কোয়ার। এখান থেকে আসবে জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখন যদি আমি গুণ দিয়ে এটাকে উল্টিয়ে দিই, এটা আসবে, এখান থেকে আসবে আর স্কোয়ার ডিভাইড হচ্ছে আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখন এই যে আর স্কোয়ারটা উপরে আছে, এই উপরের যে আর স্কোয়ার সেটাকে আমি কি করব, উপরের যে আর স্কোয়ার সেটাকে আমি, তাহলে জি প্রাইম বাই জি এটা সমান আসছে 1 বাই আর প্লাস এইচ ডিভাইড আর হোল স্কোয়ার। আমি উপরের আর স্কোয়ারকে নিচে নিয়ে আসলাম, একই কথা, তাই না? আচ্ছা, এখান থেকে আমরা একটা ক্যালকুলেশন বের করবো, সেজন্য এটা করেছি। খেয়াল করো, এখানে আমি যদি আর ভাগ করে দিই তাহলে 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার এটা হবে, তাই না? আচ্ছা, এখন এখান থেকে কিভাবে আসবে? তাহলে জি প্রাইম ভাগ জি এটা সমান হচ্ছে আমার 1 প্লাস, আমি আগের মতো পাওয়ারটাকে উপরে নিয়ে গেলে -2 হবে, তাই না? স্কোয়ারটা মাইনাস হয়ে যাবে। এইটাকে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে যদি ভাঙি, এবং যেহেতু এইচ ইজ ভেরি ভেরি লেস দ্যান আর, এর তুলনায় এইচটা খুবই কম হবে, সেক্ষেত্রে আমরা উচ্চ ঘাত সমূহ বাদ দিলে আমার
এই জিনিসটা আমি পাবো 1 মাইনাস টোয়াইস এইচ বাই আর, এই জিনিসটা আমি পাবো। তাহলে জি প্রাইম সমান হবে 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি। এখন খেয়াল করো, এখানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর ব্যাসার্ধটা অবশ্যই এইচ এর থেকে বড়, তাহলে এটা দ্বিগুণও যদি হয় তারপরেও আরটা মানে হরটা যদি বড় হয় সেক্ষেত্রে এই ফ্র্যাকশনটা একের থেকে ছোট হবে অবশ্যই। তো একের থেকে ক্ষুদ্র একটা জিনিসকে আমি যদি এক থেকে বিয়োগ করি তাহলে কি হবে, এই জিনিসটা 1 মাইনাস টোয়াইস এইচ বাই আর এই জিনিসটা অ্যাকচুয়ালি একের থেকে ছোট হবে, তাই না? একের থেকে ছোট হওয়া মানে তাকে আমি জি দিয়ে গুণ করলে এই জি প্রাইমটা অবশ্যই জি এর থেকে বা ভূপৃষ্ঠে যে অভিকর্ষণ ত্বরণ আছে তার থেকে এই এই উচ্চতায় যে জি প্রাইম সেটা অবশ্যই কি হবে, অবশ্যই সেটা ছোট হবে, তাই না? এই হচ্ছে আমাদের অবজারভেশন। আমাদের অবজারভেশন হচ্ছে যে জি প্রাইম অর্থাৎ এই উচ্চতায় তাহলে কি হচ্ছে, ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যাবে তত কি হবে, এই অভিকর্ষ ত্বরণের মানটা ভূপৃষ্ঠ থেকে কমতে থাকবে, ভূপৃষ্ঠে যে মান ছিল তার থেকে কমতে থাকবে। এখন আমরা দেখব হচ্ছে খনির ভিতরে গেলে কি হবে। এখন আমরা উচ্চতা ক্রিয়াতে আরেকটা জিনিস আছে, তাহলে অবজারভেশন যে আমরা এটা দেখলাম, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর এই যে সূত্রটা আমি লিখেছি, এই যে সূত্রটা, এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, এই সূত্রটা তোমাদের মাস্ট বি মনে রাখতেই হবে, কারণ এটা নিয়ে অনেক রকম সৃজনশীল প্রশ্নও হবে, আমাদের অঙ্কও করবো আমরা লাস্টেতে গিয়ে। আমি হয়তো পুরো চ্যাপ্টার ক্লোজ হলে তারপরে তোমাদের সৃজনশীল এর উপরে দেখিয়ে দেবো যে কী ধরনের সৃজনশীল হতে পারে। ওকে, তাহলে আমাদের এই দুটো জিনিস মনে রাখতে হবে, এক হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা। এটা কেন ছোট হয় সেটা আমি বলে দিয়েছি। এই দুটো জিনিস তোমরা অবশ্যই স্মরণে রাখবে, কারণ এইটা দিয়ে তোমাদের এমসিকিউ প্রশ্ন হতে পারে, হতে পারে মানে হয়, আলটিমেটলি সবসময় হয়ে থাকে। এই জন্য তোমরা এই দুইটা সূত্র খুব ভালোভাবে আয়ত্ত করে রাখবে। এখন আসো, যদি খনির ভিতরে হয় তাহলে কি হবে, ভূপৃষ্ঠ থেকে যত গভীরে যাওয়া যাবে তত অভিকর্ষ ত্বরণের মানের পরিবর্তন কিভাবে হবে সেটা আমরা দেখব। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আর বলেছি, আমি ধরলাম যে কোনো একটা মুহূর্তে এইখানে আছে, এমভরের বস্তুটা কোনো একটা মুহূর্তে এখানে আছে, তাহলে আমি এইটাকে একটা আর ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করছি, একটা গোলক আমি এখানে কল্পনা করব। এখন কি এখানে আমাদের কিন্তু আগের মতো উচ্চতা ক্রিয়াতে যেরকম আমি সহজে করে ফেলেছি সেরকম হবে না, কারণ যখন ভূপৃষ্ঠের গভীরে আমি ধরলাম এই উচ্চতা নিচে, এখানে নিচে আসছে, তাই না? তাহলে এই যে বাকি অংশটা এটা হবে কি আর মাইনাস এইচ, তার মানে এটা আর মাইনাস এইচ দূরত্বে অবস্থিত, তাই না? ভূপৃষ্ঠ থেকে এটা হচ্ছে একদম কেন্দ্র থেকে আর মাইনাস এইচ দূরত্বে বস্তুটা অবস্থিত। আর এই এইচ ব্যাসার্ধের একটি, আমরা আর মাইনাস এইচ ব্যাসার্ধের একটি গোলক এখানে কল্পনা করছি। যখন একটা বস্তু ভূপৃষ্ঠের অভ্যন্তরে থাকবে তখন কি হবে, তখন খেয়াল করো, যখন ভূপৃষ্ঠের গভীরে থাকছে তখন কিন্তু আমরা স্বাভাবিকভাবে বিবেচনা করতে পারছি না, কারণ বস্তুটি পৃথিবীর অভ্যন্তরে থাকা মানে চারপাশ থেকে তার উপরে পৃথিবীর যে ঘনত্ব আছে সেটার কারণে সে একটা চাপ অনুভব করবে। সেই জন্য আমাকে সেই চাপটাকে বিবেচনা করে বা সেই পৃথিবীর ঘনত্বটাকে বিবেচনা করে আসলে আমাদের জি এর মানটা বের করতে হবে। তো জি ইকুয়াল টু আমরা জানি হচ্ছে জি এম বাই আর স্কোয়ার, তাই না? এটা হচ্ছে ভূপৃষ্ঠের জন্য। তাহলে আমি যদি এম এর মান, এম ইকুয়াল টু হচ্ছে আমরা জানি ভি রো, তাই না? ভি হচ্ছে পৃথিবীর আয়তন, তাহলে পৃথিবীর আয়তন 4/3 পাই আর কিউ রো, তাহলে এইটা আমি ওখানে বসাবো। অতএব জি ইকুয়াল টু হচ্ছে পাচ্ছি জি এম, এম মানে 4/3 পাই আর কিউব রো, আর এখানে হচ্ছে আমার আর স্কোয়ার ছিল, আর স্কোয়ার থাকবে, তাহলে জি ইকুয়াল টু আমরা পাচ্ছি 4/3 পাই জি আর রো। এইটা হচ্ছে, এইটা বিবেচনা করতে হবে আমাদের এক্ষেত্রে। আচ্ছা, এইটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, এটা হচ্ছে আমরা যখন পৃথিবীর
পৃথিবীর যখন আমরা হচ্ছে গভীরতায় চিন্তা করছি, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। এখন যদি আমি একইভাবে জি প্রাইম সমান চিন্তা করি, তাহলে জি এম মানে 4/3 পাই আর মাইনাস এইচ কিউব রো বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার। এখানে এইচ গভীরতায়, এখানে আমরা হচ্ছে যেটা ধরেছি এইচ গভীরতায় এম প্রাইম সমান হচ্ছে এম প্রাইম সমান হচ্ছে ভি প্রাইম রো, এখানে ভি প্রাইম হচ্ছে 4/3 আর মাইনাস এইচ হোল কিউব রো। ঠিক আছে, এটা হচ্ছে এম প্রাইমের মান যেটা আমি এখানে বসিয়েছি। তাহলে এখান থেকে আমি জি প্রাইম সমান লিখতে পারবো 4/3 পাই জি আর মাইনাস এইচ রো। ঠিক আছে, তাহলে এই যে জি প্রাইম, এখন আমি যদি জি বাই জি প্রাইম করি, অতএব জি প্রাইম ভাগ জি এইটার সমান আমি 4/3 পাই জি আর মাইনাস এইচ রো ডিভাইড হচ্ছে 4/3 পাই জি রো। দেখো সব টার্মসগুলো কিন্তু এখানে এই সবই হচ্ছে ক্যান্সেল হয়ে যাবে 4/3 পাই জি রো, শুধু থাকবে এখানে আরটা কোথায়, আর এখানে একটা আর আছে পাই জি আর রো। হ্যাঁ, এখানে আমার যে আর থাকবে, এই আরটা থাকবে এবং এই জিনিসটা থেকে যাবে, তাই না? বাকিগুলো সব ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আর মাইনাস এইচ বাই আর, এইটা আমি পাচ্ছি এখানে। তাহলে খেয়াল করো জি প্রাইম বাই জি বা জি প্রাইম বাই জি সমান, এখান থেকে আমি লিখতে পারি 1 মাইনাস এইচ বাই আর, তাই না? এটা লেখা যায়। অতএব তাহলে আমরা কি আলটিমেটলি কি পাচ্ছি, এই যে লাস্ট স্টেজে এসে এই সমীকরণটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। এটা হচ্ছে যদি খনির ভিতরে থাকে, তাহলে এখানে জি প্রাইম সমান আমরা পাবো 1 মাইনাস এইচ বাই আর জি প্রাইম, এইচ বাই আর জি। তাহলে এখানেও খেয়াল করো 1 মাইনাস এইচ বাই আর, এইচ তো আর এর থেকে ছোট, তাহলে এটা হচ্ছে একের থেকে ছোট একটা সংখ্যা হবে। সেটাকে আমি যদি এক থেকে বিয়োগ করি তাহলে সেটা একের থেকে ছোট, অর্থাৎ এখান থেকেও আমি বলতে পারি জি প্রাইম ইজ লেস দ্যান জি, এটা বলা যায়। তাহলে খনির ভিতরেও যদি আমি যাই, তাহলে যত ভূপৃষ্ঠ থেকে খনির ভিতরে যাব তত এটার মান আস্তে আস্তে কমতে থাকবে। তো এটাই আমাদের অবজারভেশন ছিল। তো তোমরা এই উচ্চতা ক্রিয়ার উপরে কিছু সৃজনশীল প্রশ্ন আছে, সেগুলো দেখো। আমি শেষ দিনে চেষ্টা করব তোমাদেরকে আরেকটু ভালো করে এর উপরে ব্রিফ করতে। তো সবাই ভালো থেকো, করোনা পরিস্থিতি সবাই ভালো থেকো, বাসায় থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফিজ।